হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সিম্পল এভারেজ প্রাইস মেথড সম্বন্ধে। তোমরা আগেই ফিফো মেথড, লিফো মেথড শিখে ফেলেছ। আজকে আমরা আলোচনা করব সিম্পল এভারেজ প্রাইস মেথড। এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটি প্রবলেম দেয়া আছে, সেই প্রবলেমটা সলভিং আমরা করব সিম্পল এভারেজ প্রাইস মেথডে। তার আগে জেনে নেওয়া যাক কিভাবে সিম্পল এভারেজ মেথড করতে হয় এবং এটির বিষয়বস্তু কী। তোমরা জানবে সিম্পল এভারেজ কস্ট মেথডের বাংলা অর্থ সরল গড় ব্যয় পদ্ধতি। এই পদ্ধতিতে কাঁচামাল বিলির মূল্য হবে সরল গড় মূল্য। যেদিন কাঁচামাল বিলি করা হচ্ছে সেই দিনের শুরুতেই সম্ভারের মধ্যে যে বিভিন্ন দামের কাঁচামাল থাকে তাদের একক প্রতি দামের গড় মূল্য হবে ওই দিনে সকল বিলিকৃত কাঁচামালের একক প্রতি ব্যয় মূল্য। এই পদ্ধতিটির কোন কোন জায়গাতে ব্যবহার করা যায় এটা তোমাদের জানতে হবে। যখন একই পরিমাণ কাঁচামাল বারবার ভাগে ভাগে ক্রয় করা হয় এবং কাঁচামালের ক্রয় মূল্যের বিশেষ হ্রাস বৃদ্ধি ঘটে না, এই দুটি ক্ষেত্রে মূলত এই সরল গড় ক্রয় মূল্য ব্যয় পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে এটি সুইটেবল। এর কিছু সুবিধা এবং অসুবিধা অবশ্যই আছে। বিলিকৃত মালপত্রের মূল্যায়ন করা সহজ হয় এই পদ্ধতির মধ্য দিয়ে, এবং যেহেতু দামের খুব ওঠানামা হয় না সেক্ষেত্রে এই পদ্ধতিতে বিলিকৃত কাঁচামালের দাম যুক্তিসঙ্গতভাবেই নির্ধারিত হয়। কিন্তু এই পদ্ধতির কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হলো এই পদ্ধতিতে বিলিকৃত কাঁচামাল সঠিক ক্রয় মূল্যে দেখানো হয় না। যেখানে কাঁচামালের দাম খুব ওঠানামা করে সেক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করলে ভুল ফলাফল প্রদর্শন করতে পারে। তাহলে স্টুডেন্ট, যেক্ষেত্রে দামের খুব ওঠানামা হয় না সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লিকেবল, কিন্তু যদি দাম প্রচুর ওঠানামা করে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি ভুল ফলাফল প্রদর্শন করতে পারে। এই পদ্ধতিতে কাঁচামাল ক্রয়ের দামকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু কাঁচামালের পরিমাণকে এক্ষেত্রে দেখা হয় না। সেই অর্থে এই মূল্যায়ন পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বলতে পারো। এবারে আমরা শুরু করতে পারি আমাদের ভিডিওতে যে প্রবলেমটি তোমরা দেখতে পাচ্ছ সেই প্রবলেমটি সম্বন্ধে। এই প্রবলেমটিতে ভালো করে লক্ষ্য করো। প্রবলেমটিতে 2019 সালের একটি যেটা দেয়া আছে, রেকর্ড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান ইন এ স্টোর লেজার অ্যাকাউন্ট বাই অ্যাডাপ্টিং দ্য সিম্পল এভারেজ প্রাইস মেথড। এখানে 1/7/19 500 কোয়ান্টিটি 2 টাকা করে ইস্যু করা হয়েছে। 10 তারিখে 300 কোয়ান্টিটি 2 টাকা 10 পয়সা কেনা হয়েছে, কোনো ইস্যু করা হয়নি। 15 তারিখে 600 ইউনিট ইস্যু করা হয়েছে কিন্তু রেট বলে দেওয়া হয়নি। 20 তারিখে 400 ইউনিট রিসিভ, 25 তারিখে 300 ইউনিট ইস্যু, 27 তারিখে 500 ইউনিট রিসিভ এবং 30 তারিখে 200 ইউনিট ইস্যু। এই হচ্ছে আমাদের প্রবলেম। এক্ষেত্রে সিম্পল এভারেজ প্রাইস মেথডে অঙ্কটি করতে বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই আগেই ছকটা কিভাবে করতে হয় সেটা জেনে গেছো, তাও আমরা এখানে একটি ছক কেটে নিই। দেখো, ছকটা কেটেই রেখেছি। স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার সিম্পল এভারেজ প্রাইস মেথড। ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স 3টে ঘর এবং পাশে একটি রিমার্কসের ঘর। রিসিপ্টের মধ্যে 4টি ঘর, জিআরএন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুতে 4টি ঘর, এসআরএন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ব্যালেন্সে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো শুরু করা যাক অঙ্কটি ক্ষেত্রে। 1 তারিখে 1/7/19 কোয়ান্টিটি 500 ইউনিট, কত টাকা করে? 2 টাকা করে, 1000। কোয়ান্টিটি 500, রেট 2 টাকা, 1000।
এক্ষেত্রে অঙ্কটিতে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই আমরা ওপেনিং ব্যালেন্স লিখলাম না। 10 তারিখ, আবার 300 ইউনিট, 2 টাকা 10 পয়সা, 630 টাকা। তোমরা গুণটা করে দিতে পারো ক্যালকুলেটারের মধ্যে দিয়ে বা মুখে মুখেও করতে পারো। এবারে দেখো, এই যে 500 আর এই যে 300 পেলাম, এই টোটাল দুটো যোগফল 800 ইউনিট, এবং এই যে 1000 টাকা আর এই যে 630 টাকা, এই দুটো যোগফল 1630 টাকা। কিন্তু এখানে আমরা রেটের ঘরে কোনো রেট আর কিন্তু বসাবো না, এটি সিম্পল এভারেজের বৈশিষ্ট্য। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট করে রেট বসানো যাবে না। এরপরে 15 তারিখ কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। কত ইউনিট? 600 ইউনিট ইস্যু করা হয়েছে। তাহলে কোয়ান্টিটির ঘরে 600 ইউনিট। এইবার দেখো এখানে, তাহলে 600 ইউনিট এর রেটটা কী হবে? এই জায়গাটাই সবচাইতে ভাইটাল এই অঙ্কগুলোর ক্ষেত্রে, সিম্পল এভারেজের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটু ওয়ার্কিং করে নিই। ওয়ার্কিং নোট। আচ্ছা, এখানে আমরা হেডিং করি রেট অফ ইস্যু অন কত তারিখে? 15/7/19। 15/7/19। দেখো, 15/7/19-এ ইস্যু করার আগে আমাদের কাছে দুই ধরনের পণ্য মজুদ আছে, অর্থাৎ 2 টাকা রেটের এবং 2 টাকা 10 পয়সা রেটের। তাহলে এই দুটো রেটের যোগফলকে আমি যদি সংখ্যা দিয়ে ভাগ করি, 2 টাকা যোগ 2 টাকা 10 পয়সা বাই 2 সমান সমান 4 টাকা 10 পয়সা বাই 2 সমান সমান 2 টাকা 0.5। তাহলে এই যে প্রথমটা পেলাম, এই রেটটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে ইস্যুর রেট। তাহলে কত হবে? 600 ইন্টু 2 টাকা 5 পয়সা করে 1230। তাহলে 800 ইউনিট থেকে 600 ইউনিট ইস্যু হয়ে গেলে পরে থাকলো পরে 200 ইউনিট। রেটের ঘরে কিছুই বসবে না। এবার দেখো, 1630 থেকে এই 1230 বাদ দিলে যেটা হবে সেটা থাকবে 400 টাকা। বুঝতে পারলে স্টুডেন্ট? এই জায়গাটাতেই ফান্ডাটা তৈরি হলো। অর্থাৎ এই যে তোমার যেদিন ইস্যু করছো তার আগের দিন পর্যন্ত কোন কোন ধরনের বা কোন কোন রেটের পণ্য তোমার কাছে আছে, 2 টাকা 2 টাকা 10, এই দুটোর যোগফল 2 আর 2 4 টাকা 10 পয়সা, তাকে 2 দিয়ে ভাগ করলে তোমার রেট দাঁড়ায় 2 টাকা 5 পয়সা, যেটা আমরা ওয়ার্কিং এখানে করে দেখিয়েছি। এই ওয়ার্কিংটাই তোমাদের পরবর্তীতে এখানে কমপ্লিট করে ইস্যুর রেট হিসেবে তৈরি হবে, এবং ইস্যু রেট এবং কোয়ান্টিটি গুণ করে যে অ্যামাউন্টটা হবে সেটা আগের ব্যালেন্সের থেকে বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকুই হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। তাহলে এখন 200 ইউনিটের মূল্য 400 টাকা হিসেবে থেকে যাবে। এবারে আসি 15 তারিখে পরে 20 তারিখে। 20 একটু তুলে নিই। 20/7/19 কত ইউনিট? 400, 2 টাকা 20। দেখো স্টুডেন্ট, এখানে দামের কিন্তু খুব যে বৃদ্ধি হচ্ছে তা কিন্তু নয়। দেখো, প্রথমে 2 টাকা, তারপর 2 টাকা 10, তারপর 2 টাকা 20, অর্থাৎ দাম যে খুব আহামরি বাড়ছে তা নয়, খুবই সামান্য হারে দামটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 400 ইন্টু 2 টাকা 20 মানে 880 টাকা। 880। এই ঘরগুলোতে কোনো কাজ হবে না যেহেতু কোনো ইস্যু নেই। তাহলে 200 আর 400 হয়ে গেল আমাদের 600। তাহলে 400 আর 880 যোগ করলে 1280। তাহলে 600 ইউনিটের মূল্য 1280 টাকা।
এবারে 20 তারিখের পরে 25 তারিখে, 25/7/19, 25 তারিখে কি বলেছে? 25 তারিখে 300 ইউনিট ইস্যু করা হচ্ছে। তাহলে আমরা যাই ইস্যুর ঘরে 300। দেখো স্টুডেন্ট, আবার একটা রেটের আমাদের প্রয়োজন হয়েছে। তাহলে 300 ইউনিটের এই রেটটা তৈরি করার জন্যে আমাকে একটা রেট ওয়ার্কিং করতে হবে। আবার রেট অফ ইস্যু অন 25/7/19। দেখো এবার এই যে 600 ইউনিট পণ্য রয়ে গেছে, এই 600 ইউনিট পণ্যের মধ্যে কোন কোন পণ্য টাকার রেটের 2 টাকা 20 400 ইউনিট, আর তার আগের 2 টাকা 10 পয়সার 200 ইউনিট পণ্য কিন্তু তোমার কাছে রয়ে গেছে। অর্থাৎ এই 600-র মধ্যে 2 টাকা 10 পয়সা এবং 2 টাকা 20 পয়সা রেটের পণ্য তোমার কাছে রয়ে গেছে। তাহলে এই 2 টাকা 10 পয়সা যোগ 2 টাকা 20 পয়সা বাই 2 সমান 4 টাকা 30 বাই 2 সমান 2.15। তাহলে এক্ষেত্রে রেট 2.15। এবার স্টুডেন্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে তো স্যার এই 2 টাকাটাও আমরা হিসাবের মধ্যে নিতে পারি। না স্টুডেন্ট, এক্ষেত্রে আমরা কিন্তু এই 2 টাকা নেব না, কারণ আমরা যে 600 ইউনিট ইস্যু করে দিয়েছি, আমরা ধরে নিচ্ছি যে 500 ইউনিট এই 600 ইউনিটের মধ্যেই ছিল। অর্থাৎ যে 500 ইউনিট 2 টাকা রেটের পণ্য, সেটা কিন্তু এই 600 ইউনিট যখন ইস্যু করেছি, আগেই ওটা ইস্যু করে দিয়েছি। অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, এই যেমন আগে যেটা আসে আগে চলে যায়, সেরকম এটা 500 ইউনিট আগেই চলে গেছে 2 টাকা রেটের। তাহলে 2 টাকা 20 এবং 2 টাকা 10-এর পণ্য এখানে পড়ে আছে, তার এভারেজ 2 টাকা 15 পয়সা। তাহলে 300 ইন্টু 2 টাকা 15 সমান 645 টাকা। তাহলে 600 থেকে 300 বাদ দিলে তোমার কাছে 300 ইউনিট পড়ে থাকবে, এবং 1280 থেকে 645 বাদ দিলে 635 টাকা তোমার কাছে ব্যালেন্স হিসেবে থেকে যাচ্ছে। তাহলে 25 তারিখের পরে আসবো 27 তারিখে। তাহলে 27/7/19 একটু তুলে নিই, দেখতে সুবিধা হবে। 27/7/19-এ কি 500 ইউনিট তোমাদের কাছে রয়ে গেছে, রিসিভ করেছো। কত করে? আবার 2 টাকা 10 পয়সা করে। তাহলে কত হবে? 1050। তাহলে 500 ইউনিট আর 300 মানে 800 ইউনিট, 635 আর 1050 1685 টাকা তোমার রয়েছে। তাহলে দেখো স্টুডেন্ট, এই 800 ইউনিটের মধ্যে কোন কোন পণ্যটা আছে? এই 500 ইউনিটের পণ্যটা আছে, এবং আর এই 400 ইউনিটের পণ্যটা আছে। তাছাড়া কিন্তু নেই, কারণ 300 ইউনিট রয়েছে। 300 ইউনিট লাস্টে যেটা 400 ইউনিট এসেছিলো, তাই সেটারই 300 ইউনিট পড়ে আছে, এবং বর্তমানে 500, তার 5 আর 3 800। তাহলে 30 তারিখে আবার ইস্যু করা হচ্ছে কত? 200 ইউনিট ইস্যু করা হবে। তাহলে ইস্যুর ঘরে আমরা যাই, 200 ইউনিট রেটটা। তাহলে রেটের জন্য আবার আর একটা ওয়ার্কিং করতে হবে, রেট অফ ইস্যু অন 30/7/19। তাহলে রেটটা কী হবে? 2 টাকা 20 যোগ 2 টাকা 10 বাই 2 সমান 4 টাকা 30 বাই 2 সমান 2 টাকা 15। এটাও আর একটা রেট বেরিয়ে গেল। তাহলে রেটটা 2 টাকা 15 সমান 430 টাকা। তাহলে 800 থেকে 200 বাদ দিলে তোমার কাছে এখন 600 ইউনিট ক্লোজিং স্টক থেকে যাচ্ছে। রেট 1685 থেকে 430 বাদ মানে
1255 টাকা। এইটাকে আমরা ক্লোজিং স্টক বলবো। ক্লোজ করে দাও ক্লোজিং স্টক। তাহলে স্টুডেন্ট তোমরা দেখতে পারলে যে এক্ষেত্রে এই ওয়ার্কিং নোট অর্থাৎ রেট অফ ইস্যু এটা কিন্তু একটা ভাইটাল জায়গা। এই ভাইটাল জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি করবে, কারণ এইটাই কিন্তু এই অঙ্কটার সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ এই ইস্যুর যে রেট, এই যে ইস্যুর যে রেট, এই রেটটা কিন্তু সবচাইতে ভাইটাল কাজ। এবং এই রেটটা কীভাবে বের করতে হয় তোমরাকে দেখিয়ে দিয়েছি। রেট অফ ইস্যু 15 তারিখে, 25 তারিখে এবং 30 তারিখের রেট অফ ইস্যু কীভাবে বের করতে হয় তোমরা দেখতে পেয়েছো। তাহলে অঙ্কের শেষে ক্লোজিং স্টক 1255 টাকা দাঁড়ালো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং নোট বাধ্যতামূলকভাবে দেবে, কারণ ওয়ার্কিং নোট যদি তোমরা না দাও তাহলে কিন্তু এই অঙ্কটা সম্পূর্ণ হলো না। ক্লিয়ার? আচ্ছা, এই ভিডিও শেষে এই অঙ্কটার একটা স্ক্রিনশট তোমাদের দেয়া থাকবে, তোমরা সেটাকে কপি পেস্ট করেও তোমরা সেটাকে পজ করে নিয়েও সেটাকে দেখতে পারো যে কিভাবে অঙ্কটি করা হয়েছে। ওকে।